বেশ অনেকক্ষণ ধরে একটা মৃদু শব্দ কানে আসছে মালতীর। প্রথমটায় ঘুমের ঘোরে শব্দটাকে তেমন গুরুত্ব দেয়নি সে, কিন্তু গুরুত্ব না দিয়ে বেশিক্ষণ চললও না। ঘুম থেকে উঠে বিছানার উপর বসল সে। শব্দটা হয়েই চলেছে। এই শব্দটা তার চেনা। দিন কয়েক আগে আরও একবার এই শব্দটাই শুনতে পেয়েছিল সে। চারপাশে ভালো করে তাকিয়ে মালতী বুঝতে পারল শব্দটা আসছে ঘরের দরজার দিক থেকে। একটু অবিশ্বাসের চোখে সেই দিকে তাকালো সে। তারপর বিছানা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গেল। ভালো করে পরীক্ষা করার জন্য দরজাটা খুলল সে, আর খুলেই আঁতকে উঠল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা প্রেত মূর্তি। বিশীর্ণ দেহ, আজানুলম্বিত বাহু, মাথায় সূচালো টুপি। এই মূর্তিও সে চেনে, কিন্তু সেটা এখানে এলো কিভাবে? আমাদের চারপাশের নিত্যদিনের প্রয়োজনের যে জিনিসগুলো, যেগুলো আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ, তারা আসলে সাধারণই তো? নাকি কখনো রাত বিরেতে একা থাকলে গা ছমছম করে তাদের দেখলে? নমস্কার, টিম মরীচিকা আজ প্রথমবার আপনাদের জন্য নিয়ে এসেছে লেখক ঐশিক মজুমদারের কাহিনী। আজ গল্প পাঠে থাকছি প্রীতম এবং আমি দেবস্মিতা। গল্পটা পুরো শুনে কমেন্ট করে জানান আপনার মতামত। আর পরের গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় চ্যানেল মরীচিকা। শুরু করছি লেখক ঐশিক মজুমদারের কাহিনী ঘুণ। দণ্ডধর নামটা ঠিক কিভাবে আরাত্রিকার মাথায় এলো সে বিষয়ে আমি এখনও পুরোপুরি নিশ্চিত নই। আমার স্বামী নিলয়ের ধারণা, কিংবা বলা ভালো ধারণা ছিল, হয়তো ওটা ওর স্কুলের কোনো দারোয়ান বা কর্মচারীর নাম, অথবা স্কুল ছুটির পর ওর বন্ধুদের নিতে যে ড্রাইভাররা আসেন তাদের মধ্যেও কারোর নাম হয়ে থাকতে পারে। এই ধারণার সঙ্গে আমি পুরোপুরি সহমত ছিলাম না, কিন্তু মৌখিক আপত্তিও করিনি। কারণ আরাত্রিকা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 3তে পড়া হাল আমলের মেয়ে। বাংলা ঘুণ শব্দের অর্থটা পর্যন্ত তাকে বুঝিয়ে বলে দিতে হয়। তাই তার চিন্তায় দণ্ডধর শব্দটা হঠাৎ উঠে আসার আর কোনো সহজ ব্যাখ্যা থাকতে পারে না। অবশ্য এখন মনে হয় ব্যাখ্যার অতীত কিছু থাকাটাও অসম্ভব নয়। দণ্ডধর বা ঘুণের বৃত্তান্ত শোনানোর আগে আমাদের সম্পর্কে কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। নিলয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল সম্বন্ধ করে, কিন্তু যে কোনো কারণেই হোক ওর বাড়ির লোকেদের সঙ্গে আমার সম্পর্কটা মসৃণ হয়নি। আমাদের একমাত্র মেয়ে আরাত্রিকা ওরফে রাত্রির বয়স যখন বছরখানেক, তখন আমরা একটা ভাড়া বাড়িতে উঠে গিয়েছিলাম। নিজস্ব বাড়ির স্বপ্ন পূরণ হয়েছিল এর প্রায় 6 বছর পরে। নিলয় তখন পদোন্নতি হয়ে কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ডায়মন্ড হারবার রোড ধরে জোকা পৈলান ছাড়িয়ে আর একটু দক্ষিণে এগোলেই রাস্তার দুপাশে অঢেল ফাঁকা জমি। সেখানেই একটা একটু অন্যরকম প্রজেক্টের বিজ্ঞাপন নিলয়ের চোখে পড়ে। বহুতল্যয়, ছোট ছোট প্লটের ওপর ছোট ছোট নিজস্ব দোতলা বাড়ি। ফ্ল্যাট নিলয়ের দুচক্ষের বিষ, তাই এই পরিকল্পনা ওর তৎক্ষণাৎ পছন্দ হয়ে যায়। শেষ পর্যন্ত ওরকমই একটা বাড়ির মালিকানা আমাদের হয়। যে ঘটনার কথা বলতে যাচ্ছি তার 1 বছর আগে থেকে আমরা সেই বাড়িতেই আছি। ভাড়া বাড়িতে আশেপাশে আরও কয়েকটা পরিবার ছিল, কিন্তু এই বাড়িতে আমরা একা।
নিলয়কে কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময়টাই বাড়ির বাইরে কাটাতে হয়, মাঝে মধ্যে ট্যুরেও যেতে হয় দিন কয়েকের জন্য। তাই এখানে এসে ওঠার পরে পরেই পিছু টানহীন এক মাঝবয়সী মহিলাকে 24 ঘন্টার জন্য রাখা হয়েছে, যাতে আমাকে আর মেয়েকে একা একা থাকতে না হয়। বাড়িতে রান্নাঘর আর বাথরুম ছাড়া দুটো তলাতেই মাত্র দুটো করে ঘর। নিচের তলার একটা ঘর আমাদের স্বামী স্ত্রীর বেডরুম, আর অন্যটা বসার ঘর। বসার ঘরের সামনে দোতলায় ওঠার সিঁড়ির মুখ, সিঁড়ির দুটো ভাগ, মাঝ বরাবর একটা ছোট ল্যান্ডিং। সিঁড়ির ওপরের ভাগ দোতলার যেখানে উঠেছে তার ঠিক মুখোমুখি ঘরটা আরাত্রিকা আর তার মালতী আন্টির জন্য বরাদ্দ। আর একটা ঘর ফাঁকা, সেটা গেস্ট রুম হিসেবে রাখা হয়েছে। এখনও মনে আছে ঘটনার সূত্রপাত সেই বছরের পুজোর সময়। সম্ভবত পঞ্চমীর দিন দুপুরে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে মালতীদি বলল, বৌদি, পুরনো ঝুলঝাড়ুটা একেবারে নষ্ট হয়ে গেছে, নতুন একটা না কিনলেই নয়। এমনি ঝাড়ু তো আর ছাদ পর্যন্ত পৌঁছয় না। এই রে, তোমার দাদা তো বাড়ি নেই, ফিরতে রাত হবে, কি করি? আচ্ছা শোনো না, কাছেই আমরা সবাই ক্লাবের পুজোর মেলা বসেছে, ওখানে নিশ্চয়ই পাওয়া যাবে বলো। আমি টাকা দিয়ে দিচ্ছি, তুমি গিয়ে একখানা কিনে এনেখন। মালতীদি তাই করল। সন্ধ্যাবেলা বেরিয়ে সে একটা ঝুলঝাড়ু কিনে আনলো। হাল ফ্যাশনের প্লাস্টিক নয়, লম্বা কাঠের ডান্ডার মাথায় পালকের ব্রাশ। ঘরদোর ঝাড় পোঁছের পরে জিনিসটার ঠাঁই হলো দোতলার গেস্ট রুমের এক কোণে। জিনিসটার কথা বিশেষভাবে মনে থাকতো না যদি না সে বছর পুজোর কিছুদিন পরেই 31শে অক্টোবর মেয়ের ইংলিশ মিডিয়াম স্কুলে হ্যালোউইন উদযাপনের ধুম পড়ত। ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই সন্ধ্যায় সব ছাত্রছাত্রীর স্কেয়ারি ড্রেস পরিহিত ছবি আপলোড করার কথা। সবচেয়ে ভয়াল বেশবাসের জন্য বেস্ট ড্রেসড স্টুডেন্টের পুরস্কার মিলবে। মেয়ের আবদারে নিজের প্রসাধনের বাক্স খুলে তাকে সাজিয়ে দিতে হলো। চোখের চারপাশে কালো কাজলের বৃত্ত আর ঠোঁট থেকে গড়িয়ে পড়া লাল লিপস্টিকের রক্তে আরাত্রিকার রূপ রীতিমতো খোলতাই হলো। দেখে অনেক কষ্টে হাসি চাপলাম, কিন্তু তারপরেই গ্রুপের অন্য বাচ্চাদের ছবি দেখে আমায় আবার বিপদে ফেলল রাত্রি। মাম্মা, আই নিড প্রপস, সবার আছে। প্রপস? প্রপস মানে কীরকম প্রপস? গ্রুপের ফটোগুলো দেখো, সবাই কিছু না কিছু নিয়ে ছবি তুলেছে, আমারও কিছু একটা লাগবে প্লিজ মাম্মা। মেয়ের কথায় ছবিগুলো দেখলাম। কথাটা সত্যি, সবার হাতেই প্লাস্টিকের তৈরি কঙ্কাল বা মাকড়সা কিংবা ফাঁপা কুমড়োর ভেতর মোমবাতি বসিয়ে বানানো লণ্ঠন কিছু না কিছু আছে, কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতিই না থাকায় বিপন্ন বোধ করলাম। সমস্যার সমাধান করেছিল মেয়ে নিজেই। আমি নিচের ঘরে বসে চাদর দিয়ে প্রেত মূর্তি বানানো যায় কিনা ভাবছিলাম, এমন সময় দোতলা থেকে ভেসে এলো মেয়ের গলার আওয়াজ, ইয়েস, দিস ইজ দ্য থিং। অবাক হয়ে চাদরটা ফেলে রেখেই উপরে গেলাম। গেস্ট রুমে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। সেই ঝুলঝাড়ুটাকে রাত্রি আর তার মালতী আন্টি মিলে সাজিয়েছে। হ্যালোউইন উপলক্ষে একটা লম্বাটে কালো ভুতুড়ে টুপি সম্ভবত বন্ধুদের কাছ থেকেই জোগাড় হয়েছিল। এখন সেটা ঝুলঝাড়ুর মাথায় ব্রাশের উপর শোভা পাচ্ছে। নিলয়ের একটা পুরনো রেনকোট এই ঘরের কোনায় পড়েছিল। দুজনে মিলে সেটা ঝুলঝাড়ুর ডান্ডার উপর কোনো মতে পরিয়েছে। সেই রেনকোটের প্রান্ত মাটিতে লুটোচ্ছে, আর তার নিচ থেকে বেরিয়ে আছে আরাত্রিকার একজোড়া ফেলে দেওয়া ছেঁড়া খোড়া বুট জুতো। হঠাৎ দেখলে মনে হয় সরু কাঁধ আর লম্বা লম্বা হাতওয়ালা একটা শিরিঙ্গে লোক চলতে চলতে থমকে দাঁড়িয়েছে। মেয়ে বিজয় গর্বে জানালো,
হি ইজ নট আ ব্রোমস্টিক, হি ইজ আ গোস্ট, হিজ নেম ইজ দণ্ডধর। বাবা, একেবারে দণ্ডধর! এই নামটা শুনলি কোথায় তুই? যাই বলো মালতীদি, এই দণ্ডধরকে কিন্তু খাসা সাজিয়েছ তোমরা। যাই হোক, দণ্ডধরের পাশে দাঁড়িয়ে আরাত্রিকা বেশ কিছু ছবি তুলল। গ্রুপে সেসব ছবি আপলোডিত এবং উচ্চ প্রশংসিত হলো। কিন্তু তারপরেও সে কিছুতেই দণ্ডধরকে তার আগের রূপে ফিরতে দিল না। কেন এরকম করছো মাম্মাম? ওটা তো কাজের জিনিস, ওটাকে এরকমভাবে ফেলে রাখলে চলে? সেটাই তো, আমি দিদিমণিকে কত বোঝাচ্ছি, তবুও। লেম বি অ্যাজ ইজ, দণ্ডধর ওরকমই থাকবে, প্লিজ। অগত্যা দণ্ডধর গেস্ট রুমের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। এর পরের ঘটনা ঘটল দিন তিনেক পরে। একদিন সকালে মালতীদি আমাকে বলল, বৌদি, একটা কথা ছিল। হ্যাঁ বলো না। কাল রাতে পাশের ঘরে কেমন যেন একটা শব্দ হচ্ছিল। শব্দ মানে? কিসের শব্দ? উঠে দেখোনি? না, মানে আমি ঠিক। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমার সঙ্গে, দেখি গিয়ে। বুঝতে পারলাম গ্রাম্য মহিলার স্বাভাবিক কুসংস্কারের কারণেই সে ভয় পেয়ে আর নিশুতি রাতে শব্দের উৎস অনুসন্ধানের চেষ্টা করেনি। আমি তাকে নিয়ে ওপরের গেস্ট রুমে গেলাম। ঘরে ঢুকে প্রথমে কিন্তু আমি কিচ্ছু শুনতে পাইনি, তবে কান পেতে শোনার পর মনে হলো একটা মৃদু কুর কুর আওয়াজ। হয়তো নিস্তব্ধ রাতে এটাই জোরালো শুনিয়েছে। কিন্তু কোথা থেকে আসছে এই আওয়াজ? একটু খোঁজাখুঁজি করতেই স্পষ্ট হলো শব্দটা আসছে দণ্ডধরের দিক থেকে। মিথ্যে বলবো না, এক মুহূর্তের জন্য আমারও একটু গা ছমছম করে উঠেছিল, কিন্তু পরক্ষণেই আসল ব্যাপারটা বুঝতে পারলাম। আরে ঘুণ মালতীদি, ঘুণ! তোমার কেনা ঝুলঝাড়ুটার হাতল বাজে, পচা কাঠের তৈরি, নিশ্চয়ই ওর ভেতরে ঘুণ পোকা আছে। মালতীদিও ব্যাপারটা ততক্ষণে বুঝতে পেরেছে। দণ্ডধরের কালো বুটের ওপর সাদা সাদা কাঠের গুঁড়ো। সেদিকে তাকিয়ে সে বলল, যা, পয়সা দিয়ে একটা বাজে জিনিস কিনে এনেছি, এবার কি হবে? কি আর হবে, ফেলে দিতে হবে। নিলয় অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। সব শুনে সেও ফেলে দেওয়ার পক্ষেই রায় দিল। কিন্তু এখানেও বাদ সাধল মেয়ে। স্কুল থেকে ফিরে এসে সে হুলুস্থুল বাঁধালো। দণ্ডধরকে ফেলে দেবে? ওয়াই? ওর কাঠের হাতুলে তো ঘুণ ধরেছে সোনা। হোয়াট? গুণ? গুণ নয় মাম্মাম, ঘুণ। মাঝে মধ্যে কাঠের ভেতর এক রকমের পোকা গর্ত করে, সেই কাঠ একসময় গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ফেলেই দিতে হয়। না, কিছুতেই না, ওকে ফেলে দেওয়া যাবে না, দণ্ডধর এই বাড়িতেই থাকবে। ততক্ষণে রেনকোট আর টুপি সমেত ঝুলঝাড়ুটা আমরা নিচে নামিয়ে এনেছি, কিন্তু মেয়ের ঝুলোঝুলিতে সেটাকে সিঁড়ির গোড়ায় একপাশে লোহার রেলিংয়ে হেলান দিয়ে রেখে দিলাম। মেয়ে আবার তার বুট জোড়া নামিয়ে এনে রেনকোটের নিচে বসিয়ে দিল। দণ্ডধর, দ্য গ্রেট গোস্ট অফ গুণ। মিশ্র ভাষায় ঝুলঝাড়ুর এই নতুন উপাধি শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। নিলয় বাড়িতে চেঁচামেচি বা অশান্তি পছন্দ করে না। অফিস থেকে ফিরে মেয়ের জেদের কথা শুনে সে বলল, থাক, রাত্রি যখন কান্নাকাটি করছে তখন ওটা ফেলো না, ওখানেই রেখে দাও, কি আর হবে। যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। আগেই বলেছি আমাদের সিঁড়ির রেলিং লোহার, তবে তার ওপরে যে ব্যানিস্টার বা হাত রাখার জায়গা আছে সেটা কাঠের।
রোজ সকালে ঘরদোর মোছার সময় মালতীদি তার ওপরেও নিয়ম করে নেতা বোলায়। পরের দিন সকালে সেই সাফাইয়ের সময় তার আর্ত চিৎকার শুনলাম। ও বৌদি, এ কি হলো? কি হলো গো? দাঁড়াও, আসছি। দৌড়ে গিয়ে দেখি সেই কাঠের ব্যানিস্টারের একটা ফুটখানেক অংশ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মালতীদি। এ কি গো, এ কেমন করে হলো? মুছতে গিয়ে খুলে গেল গো। ঝাড়লে আবার সাদা সাদা গুঁড়ো পড়ছে। মানে ঘুণ? নতুন বাড়িতে ঘুণ? কিভাবে হলো? কিভাবে আবার? নিশ্চয়ই ওই ঝুলঝাড়ু থেকেই লেগেছে। এক্ষুনি ওটাকে দূর করা দরকার। যা, তাই আবার হয় নাকি? এসব কাঠ তো ভালো মানের। সন্তর্পণে ব্যানিস্টারটা পরীক্ষা করছিল নিলয়। দেখা গেল পুরো রেলিংয়ের দৈর্ঘ্য বরাবর বেশ কিছু জায়গার কাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুলঝাড়ু থেকে লাগতে পারে না। ঘুণ পোকা নিশ্চয়ই আগে থেকেই বাড়িতে ছিল, হয়তো সয়েল ট্রিটমেন্ট ঠিকমতো হয়নি। দেখি, পেস্ট কন্ট্রোলকে খবর দিতে হবে একবার। আর শোনো, ঝুলঝাড়ুটা এখনই ফেলো না, রাত্রি চেঁচামেচি করবে। ওটা বরং একতলাতেই বসার ঘরে রেখে দাও, দেওয়ালে ঠেসান দিয়ে। দণ্ডধরকে রাখা হয়েছিল নিলয়ের কথা মতোই। আরাত্রিকাও কোনো আপত্তি করেনি। তবে সমস্যা হলো অন্যদিকে। আমাদের বাড়ির আসবাবপত্র অধিকাংশই নতুন, আধুনিক রীতির ঘুণ প্রতিরোধী প্রেসড উড দিয়ে তৈরি। ব্যতিক্রম দু একটা, যা আমরা আগের ভাড়া বাড়ি থেকে নিয়ে এসেছি। তার মধ্যে ছিল বসার ঘরের সোফা সেট। দিন দুয়েক পরে ঘর মুছতে গিয়ে মালতীদি সেই সোফার নিচে কাঠের গুঁড়ো আবিষ্কার করল। সেই সঙ্গে শুনতে পেল কাঠের ভেতর কীটের খননের মৃদু কিন্তু অমোঘ আওয়াজ। কিন্তু ঝুলঝাড়ুটা তো সোফা থেকে অনেক দূরে ছিল। আগেই তো বলেছি, ঝুলঝাড়ুর দোষ নয়, সম্ভবত বাড়ি থেকেই ঘুণ পোকা লাগছে। দাঁড়াও, একবার পেস্ট কন্ট্রোলকে ডাকতে হবে। কথা মতো পেস্ট কন্ট্রোলকে খবর দিল নিলয়, কিন্তু তারা এসে কেবল আক্রান্ত কাঠগুলো ছাড়া বাড়ির আর কোথাও ঘুণ পোকার কোনো সন্ধান পেল না। রেলিংয়ের ব্যানিস্টার, সোফা আর ঝুলঝাড়ুর ডান্ডার উপর তারা ঘটা করে নানা রকম কীটনাশক স্প্রে করল। বলল এতেই নাকি সমস্যার সমাধান হবে। সমাধান হোক বা না হোক, আমি আর ঝুঁকে নিলাম না। ঝুলঝাড়ুটাকে সিঁড়ির মাঝ বরাবর ল্যান্ডিংয়ে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেকিয়ে রাখলাম। সেখানে অন্তত কোনো আসবাব নেই। পেস্ট কন্ট্রোলের লোক চলে যেতেই রাত্রি অবিলম্বে আবার ঝুলঝাড়ুটাকে দণ্ডধর সাজিয়ে ফেলল। আবার দেখলাম তার পরনে সেই টুপি আর রেনকোট, পায়ের বুটের ডগা সামনের দিকে, যেন এক্ষুনি সামনের সিঁড়ি বেয়ে দোতলার বেডরুমের দিকে উঠবে। এই অবধি আসার পর আমার আখ্যান একটু অসংলগ্ন হয়ে পড়তে পারে, কারণ এর পরের সমস্ত ঘটনা ঘটেছিল প্রায় একসঙ্গে। ভীতিপ্রদ এবং অপ্রিয় সব স্মৃতি একত্রে তালগোল পাকিয়ে আছে। সেই জট ছাড়িয়ে যথাসাধ্য সুষ্ঠু উপস্থাপনার চেষ্টা করছি। কালী পুজোর আগের দিন স্কুল থেকে ফিরে বেশ উত্তেজিত হয়ে আরাত্রিকা প্রশ্ন করল, মামা, ভূত চতুর্দশীতে নাকি গোস্টটা খুব পাওয়ারফুল হয়ে ওঠে? ছোট্ট প্রদীপ দেখতে পেলেই নাকি সেখানে চলে আসে। এইসব আবার কে ঢুকিয়েছে মাথায়? সত্যি বাবা, তোরা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা না। ভূত চতুর্দশীর রাতে পূর্বপুরুষদের জীবলোকে ফেরা আর তাদের পথ প্রদর্শনের কাহিনী মেয়েকে যতটা সম্ভব বুঝিয়ে বললাম। তবে মেয়ের মাথায় কতটা ঢুকলো তা জানি না, কারণ এরপর থেকে দেখলাম সারা সন্ধে সে একতলায় আমার আর মালতীদির গায়ে গায়ে লেগে ঘুরছে এবং মাঝে মধ্যে সিঁড়ির ল্যান্ডিংয়ে দাঁড়ানো দণ্ডধরের দিকে ভীতি ও সমীহ মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছে। রাতের খাওয়ার পর সে প্রায় চোখ বন্ধ করে এক দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে ঢুকে গেল, যাতে দণ্ডধরকে দেখতে না হয়।
সন্তানের বয়স 9-10 হওয়ার পর দম্পতির যৌন জীবনে স্বাভাবিকভাবেই কিছুটা শীতলতা আসে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই মাত্রাটা যেন একটু বেশিই ছিল। নিলয় যেন এই বিষয়ে একটু বেশি উদাসীন হয়ে পড়েছিল, সম্ভবত ব্যস্ততার জন্যই। আমি শুয়ে পড়ার পরেও বেশ কিছুক্ষণ সে ফোনে খুটখাট করত, বলতো অফিসের কাজ করছে। সে রাতেও নিলয়কে ফোনে মগ্ন দেখে আমি শুয়ে পড়েছিলাম। সারাদিনের ক্লান্তিতে চোখ জুড়ে এসেছিল। হঠাৎ একটা বিকট চিৎকারে ধর্মর করে উঠে বসলাম। আর্তনাদটা মালতীদির, এসেছে দোতলা থেকে। কি হলো? মালতীদি এরকম চেঁচালো কেন? হ্যাঁ, সেটাই তো, চলো তো দেখি। নিলয় আর আমি পড়ি মরি সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। গিয়ে দেখি উপরের বেডরুমের দরজা খোলা। তার সামনে মালতীদি প্রায় অজ্ঞান অবস্থায় মেঝেতে বসে ঘুমাচ্ছে। খাটের ওপর থেকে রাত্রি তার দিকে তাকিয়ে আছে আতঙ্কিত দৃষ্টিতে। মালতীদি, কি হয়েছে মালতীদি? আরে চোখে মুখে জল দাও। কি হলো তোমার? কি হয়েছে কিছু জানিস মা? মালতীদি, ও মালতীদি। চোখে মুখে জল ছিটিয়ে ধাতস্থ করার পর মালতীদি ফুঁপিয়ে ফুঁপিয়ে ঈষৎ খাপছাড়া ভাবে যে কাহিনী শোনালো তা এই রকম। সেও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ একটা মৃদু শব্দে তার ঘুম ভেঙে যায়। উঠে বসে একটু শুনতেই সে বুঝতে পারে শব্দটা তার চেনা, শব্দটা ঘুণ পোকার। বিমূঢ়ের মতো কিছুক্ষণ বসে থাকার পর সে উঠে পড়ে। বন্ধ দরজার কাছে আসতেই তার বিস্ময়ের মাত্রা আরও বেড়ে যায়। আওয়াজটা আসছে বন্ধ পাল্লার ভেতর থেকে। প্রেস টুডে তৈরি যে পাল্লায় ঘুণ ধরতেই পারে না বলে জানানো হয়েছিল তাকে। ভালো করে দেখবো বলে দরজাটা খুলেছিলাম, খুলে দেখি ঝুলঝাড়ুটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মানে ল্যান্ডিং থেকে ও একা একা উঠে এসেছে? ধ্যাত কিসব উল্টোপাল্টা কথা, ওসব তোমার চোখের ভুল। ওই দেখো, ঝুলঝাড়ুটা এখনো ল্যান্ডিংয়েই রয়েছে। নিলয়ের কথা মিথ্যে নয়, ঝুলঝাড়ুটা রয়েছে তার নিজের জায়গাতেই। কিন্তু কেন জানি না সেদিকে তাকিয়ে হঠাৎ আমার সারা গা শিরশির করে উঠল। দণ্ডধর অনড় বটে, তবে তার ভঙ্গিতে কেমন একটা অশুভ দোতনা, যেন সে প্রতীক্ষা করে আছে সুযোগ পেলেই আর একটা অঘটন ঘটাবে। মালতীদিরও সম্ভবত একই অনুভূতি হচ্ছিল, কারণ সে মাথা নেড়ে জানালো, ওটাকে সরিয়ে দিন দাদা, ওটাকে না সরালে আমি ঘুমোতে পারবো না। রাত বিরেতে এরকম ন্যাকামি আমার সহ্য হয় না। গজগজ করতে করতে নিলয় দণ্ডধরের টুপি, রেনকোট আর জুতো খুলে পোঁটলা পাগালো। তারপর সেই পোঁটলা আর উলঙ্গ দণ্ডধরকে বয়ে নিয়ে শটান ঢুকিয়ে দিল নিচের তলায় আমাদের বেডরুমে। কাল সকাল হোক। বিড়বিড় করতে করতেই অ্যাটাচ টয়লেটে ঢুকলো নিলয়। আর ঠিক তখনই বেডসাইড টেবিলে পড়ে থাকা তার স্মার্টফোনে টুম করে একটা মেসেজ এলো। অন্যদিন হলে আমি ওর ফোনে হাতও দিতাম না, কিন্তু আজ নিতান্ত অকারণেই আমার মনে একটা সন্দেহ মাথা চাড়া দিল। এত রাতে কার মেসেজ? আমার মাথার মধ্যে কেউ যেন ফিস করে বলতে লাগলো, দেখো দেখো না, ফোনটা হাতে তুলে নাও। সন্তর্পণে ফোনটা হাতে নিলাম। লক নেই। নিলয় ভাবেনি আমি তার ফোন দেখব। দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে অর্পিতা নামে একটা মেয়ে। একটু আসছি বলে কোথায় গেলে শোনা? আমি বসে আছি যে। এই মেয়েটাকে আমি চিনি। নিলয়ের অফিসের সুন্দরী স্মার্ট রিসেপশনিস্ট। অফিসের একটা পার্টিতে আলাপ হয়েছিল। বয়সে অনেক ছোট বলে নিলয়কে দাদা বলে ডাকে। সে কিনা? হতবুদ্ধির মতো কিছুক্ষণ বসে থাকার পর আমি আগের মেসেজগুলো বের করলাম।
অসংখ্য প্রেমের বার্তা, ইমোজি, স্বল্পবাস, উত্তেজক ছবি, দুই পক্ষেরই। কি হয়েছে? টয়লেট থেকে বেরিয়ে আমাকে থম মেরে বসে থাকতে দেখে প্রশ্নটা করেছিল নিলয়, কিন্তু পরক্ষণেই আমার হাতে নিজের ফোনটা দেখে কি হয়েছে তা বুঝতে তার বাকি রইল না। এ কি, আমার ফোন? মুহূর্তের মধ্যে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল সে। নিলয়, নিলয়, তুমি? ওগুলো ওগুলো কিছু না, ওগুলো নিছক ঠাট্টা, বিশ্বাস করো। তাছাড়া তেমন কিছু থাকলে অনেক আগেই কি তোমার সন্দেহ হতো না? ঠিক এই প্রশ্নটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে কাটানো, মাসে 2-3 বার ট্যুরে যাওয়া, এই সব কিছু দেখেও আমার অনেক আগেই কেন সন্দেহ হয়নি? আর যদি বা সন্দেহ হলো, ঠিক এই সময়েই হতে হলো কেন? হঠাৎ বিদ্যুৎ চমকের মতো উত্তরটা খেলে গেল আমার মাথায়। দণ্ডধর, দণ্ডধর, এই ঘরে আসা মাত্র কাজ শুরু করে দিয়েছে। ঘুণ ধরিয়ে দিয়েছে তোমার আমার সম্পর্কে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, নিজের মাথার ভেতরেও মৃদু অস্পষ্ট কীটের খননের শব্দটা যেন শুনতে পাচ্ছিলাম। এমনিতেই নিজের গোপন প্রণয়লীলা আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে প্রকাশ্যে আসায় নিলয়ে উদ্ভ্রান্ত হয়ে পড়েছিল। আমার কথায় সে একেবারে ক্ষিপ্ত হয়ে উঠল। আবার সেই ঝুলঝাড়ু! তোমাদের এই ঝুলঝাড়ুটাই যত নষ্টের গোড়া। এটা থাকলে তোমরাও পাগল হবে, আমাকেও পাগল করে দেবে। দাঁড়াও, আজই এক্ষুনি এটাকে শেষ করে দিচ্ছি। দাঁড়াও। কোথায় গেল? আমি বাধা দেওয়ার আগেই নিজের সিগারেট লাইটারটা ছোঁ মেরে তুলে নিয়ে জ্বালালো সে। তারপর শিখা ছোঁয়ালো দণ্ডধরের কাঠের দেহে, আর তার ফল হলো অত্যদ্ভুত। ঘুণ ধরলে কাঠ কি অতিরিক্ত দাহ্য হয়ে ওঠে? আমার জানা নেই, তবে আগুনের সংস্পর্শে আসা মাত্র ঝুলঝাড়ুর সমস্তটা দপ করে জ্বলে উঠল। তারপরেই সেই আগুন ছড়িয়ে পড়ল নিলয়ের দেহ। আতঙ্কিত হয়ে পড়লেও আমি উপস্থিত বুদ্ধি হারাইনি। দ্রুত অ্যাটাচড বাথ থেকে জল নিয়ে আমি ওই আগুনের ওপর ঢাললাম, পরপর 2 বালতি। আশ্চর্য, আগুন যেমন দপ করে জ্বলে উঠেছিল তেমনি হঠাৎ করে নিভেও গেল। দেখলাম দণ্ডধরের চিহ্ন মাত্র নেই, সে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। নিলয় দগ্ধ বিকৃত দেহে মেঝেতে পড়ে কাতরাচ্ছে। আরও অদ্ভুত ব্যাপার, ঘরের অন্য কোনো আসবাব, বিছানা বা অন্য কোনো কিছুর এতটুকু ক্ষতি হয়নি। এই কাহিনীর বিশেষ কিছু পরিশিষ্ট নেই, কেবল বলার জন্যই বলা। হাসপাতালে ভর্তি করেও নিলয় বাঁচেনি। 90% বার্ন নিয়ে বাঁচা সম্ভবও ছিল না। এই ঘটনার পরে প্রায় 4 বছর কেটে গেছে। আমরা 3 জন, আরাত্রিকা, আমি আর মালতীদি এখনও এই বাড়িতেই থাকি। তবে আমাদের জীবনযাত্রায় একটা সূক্ষ্ম পরিবর্তন এসেছে। আমরা কেউই আর কাঠের জিনিস পছন্দ করি না, বা বলা ভালো, ভয় পাই। সাধারণ কাঠের আসবাব যে কটা ছিল, অনেক আগেই সেগুলো বাড়ি থেকে দূর করে দেওয়া হয়েছে। বাড়িতে কোনো জিনিস আনলে ধাতু বা সেরামিকেরই আনা হয়। এমনকি ছুরি বা ঝাঁটার মতো জিনিস কিনলেও দেখে নেওয়া হয় তার হাতল প্লাস্টিকের কিনা। কাঠের হলে সেই বস্তু তৎক্ষণাৎ বাতিল করা হয়। দণ্ডধরকে বাড়ি থেকে ফেলে দেওয়া যায়নি, আগেই বলেছি। ফেলে দেওয়ার মতো কিছু অবশিষ্ট ছিল না। বাকিদের কথা জানি না, তবে আমার সর্বক্ষণ মনে হয় সে বাড়ির ভেতরেই আছে এবং অলক্ষ্য থেকে আমাদের ওপর নজর রাখছে। আর একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই ভেবে বার করতে পারিনি। দণ্ডধর কি সত্যি অন্যরকম কিছু ছিল, নাকি সে ছিল নিতান্তই সাধারণ একটা ঝুলঝাড়ু?
হ্যালোউইনের রাতে আমার মেয়ের হাতে সেজে ওঠার কারণেই কি তার প্রেত সত্তা জেগে ওঠে? শেষ হলো আজকের গল্প, লেখক ঐশিক মজুমদারের কাহিনী ঘুণ। আজ আংশিক গল্প পাঠে ছিলাম আমি, দেবস্মিতা। আংশিক গল্প পাঠ করেছে প্রীতম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি স্বপ্না, মানব ও আমি, দেবস্মিতা। গল্পের কভার ডিজাইন করেছে সুচিস্মিতা, সাউন্ড ডিজাইন করেছি সুচিস্মিতা এবং আমি, দেবস্মিতা। আজকের গল্পটা আপনার কেমন লেগেছে কমেন্ট করে তা জানান আমাদের। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন আপনার কাছের মানুষের সঙ্গে। আর পরের গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মরীচিকা। গল্পের আসরে সবাইকে নিমন্ত্রণ।